নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। এখন বেজে গেছে প্রায় 1:30 মতো। এখন থেকে আমি আমার মায়ের এই ভিডিওটা শুরু করলাম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি এবং আনন্দে আছি। এই কথাটা এই জন্যই বললাম যে আমি বাপের বাড়ি এসেছি। বাপের বাড়ি আমাদের নিজস্ব বাড়ির কালী পুজো, তো তারই কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। মূর্তি তো গড়া হয়ে গেছে, আজকে পুজোর দিন দুপুরবেলা। আর এইদিকে চলে এসেছে মায়ের অঙ্গরাগ করতে, মানে যে ডাকগুলো ছিল সেই ডাকগুলো মাকে পড়াতে চলে এসেছে। ডাকগুলো না অন্য বছর সন্ধ্যেবেলায় আসে, এবছর একটু তাড়াতাড়ি এসেছে। তার একটা আলাদা কিন্তু গল্প আছে, সেই গল্পটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তোমরা গল্পটা শুনবে, তোমাদের কার কী মনের মধ্যে প্রশ্ন আছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তার উত্তর দেব। তো বন্ধুরা, লালবাজার গ্রাম মানে আমার বাপের বাড়ি যে গ্রামটা তার নাম হচ্ছে লালবাজার। লালবাজার গ্রামের এই যে শ্যামাকালী পুজো খুবই বিখ্যাত, মানে খুবই জাগ্রত হয়। সব দূর দূরান্ত থেকে লোক আসে মাকে দেখতে, মায়ের কাছে সব মনস্কামনা করে, যেহেতু মা সবার মনস্কামনা পূর্ণ করে থাকেন, তাই অনেক ভিড়ও হয়। সেই সবই ভিডিও তোমাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করব। তো তার আগে আমি মাকে কীভাবে ডাক পড়ানো হচ্ছে, যেটা প্রতি বছরই আমি শেয়ার করে থাকি তোমাদের সাথে, তো তারই কিছু অংশ তোমাদের সামনে আমি তুলে ধরলাম। দেখো, এই যে গল্পটা তোমাদেরকে বলবো বলেছিলাম, সেই গল্পটা হচ্ছে এই যে মালাকার, মানে যে ডাকগুলো করে নিয়ে এসেছে তাকে আমরা মালাকার বলি, ঠিক আছে। এই যে মালাকার মানে মায়ের গায়ে যে ডাকগুলো পড়াচ্ছে, এই যে একটার পর একটা, তো তারই একটা কিছু গল্প। আগের বছরের কথা বলছি। আগের বছর মায়ের যে ডাক আনা হয়েছিল, মালাকারই দিয়েছিল। প্রতি বছর আমাদের একটা নিয়ম যে এই মালাকারই আমাদের মায়ের ডাক নিয়ে আসবে, আর যে ঠাকুর গড়ে মানে মায়ের মূর্তি যে গড়ে সেই কিন্তু প্রতি বছর ধরে গড়বে। তো এই মালাকার ডাকের জন্য কিছু ঝামেলা করেছিল, মানে পয়সাপাতির জন্য কিছু ঝামেলা করেছিল। তো কিছু পয়সা আমাদের বাড়ির উঠোনে ফেলেও দিয়ে গিয়েছিল ছুঁড়ে, রাগে, যে আমার এই পয়সাতে হবে না, তো আমি এই পয়সা নেব না, এই বলে আমাদের বাড়ির উঠোনে কিন্তু পয়সা ছুঁড়ে দিয়ে গিয়েছিল। তারপরে যখন রাত্রিবেলা বাড়ি যাই, রাত্রিবেলায় বাড়িতে যখন ঘুমোই, তখন আমাদের মায়ের স্বপ্নাদেশ পান। আমাদের মা বলেছেন যে তোর লজ্জা করে না, আমি তো তোর ডাক পড়েই তো যাই, বিসর্জন হয়তো তোর ডাক পড়ে, তোর দেওয়া গয়না পরেই তো বিসর্জন হয় আমি, আর বাকি সব যে গয়নাগুলো পরি সোনার রূপোর, সেগুলো তো সব খুলে রেখে দিয়ে যাই, তো তুই তোর ডাকের জন্য পয়সার জন্য এত ঝামেলা করলি, তোর লজ্জা করছে না? আচ্ছা, তোর কি আমাকে দেওয়ার ইচ্ছে নেই ডাক? তাহলে বলে দে তুই। এই মায়ের স্বপ্নাদেশ পাওয়ার পরে আমাদের মালাকার দাদু উনি কিন্তু তারপরের দিন ভোরবেলা আমার ভাইয়ের ফোনে ফোন করে যে সাগর, আমার ভাইয়ের নাম সাগর, আমি কিন্তু স্বপ্নাদেশ পেয়েছি মায়ের, মা আমার কাছে এসেছিলেন, আমার খুব বড় ভুল হয়ে গেছে, ডাকের জন্য এত বাড়াবাড়ি আমার না করাই উচিত ছিল। মায়ের মূর্তি হয় ঠিকই, কিন্তু মায়ের যে ডাকটা সেটা কিন্তু আমি প্রতি বছরই দেব, একদম বিনা পয়সায়। মায়ের কাছে বা তোদের কাছ থেকে কারোর কাছ থেকে কোনো পয়সা আমি নেব না। মাকে আমি যতদিন বাঁচবো, আমি যতদিন মাকে সাজাতে পারবো, আমি কিন্তু নিজে হাতে মাকে সাজাবো। মায়ের যে ডাকটা সেটা আমি কিন্তু একদম বিনামূল্যেই দেব, এটা মাকে আমি মায়ের প্রণামী দিচ্ছি। এই বলে কাঁদতে থাকে, অনেকবার করে ফোন করে ভাইকে আর কাঁদতে থাকে। তো সেই থেকে এবছর ডাকটা কিন্তু নতুন এসেছে, মানে ডাকের যে আমাদের মা কালীর যে আগের বছরের ছবি সেটাও তোমাদের কাছে শেয়ার করেছি, সেটাও দেখবে। আর এই যে মায়ের এবছরের যে মূর্তিটা, যে ডাকটা, সেটাও তোমরা দেখবে, কত তফাৎ তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো এবছরের মায়ের মূর্তিটাও যেমন বড় হয়েছে, ডাকটাও দুর্দান্ত দিয়েছে। তো সবাই খুব খুশি মায়ের মূর্তি দেখে, মায়ের ডাক দেখে। আমিও ভীষণ খুশি, আর মালাকার দাদুও ভীষণ খুশি। তো যাই হোক, এটা ছিল মায়ের একটা লীলা, মায়ের মাহাত্ম্য। তো মায়ের এমনি অনেক অনেক মাহাত্ম্য আছে, মা অনেক লীলা দেখিয়ে থাকেন। তো সেই জন্য অনেক ভক্তদের ভিড়ও হয় এই পুজোতে। আর এই পুজোটা সবাই খুব মিস করি আমরা। বছরের এই দুটো দিন খুব আনন্দ করি, খুব মানে উৎসবে আমরা মেতে থাকি। আর এই যে মায়ের ডাক পড়ানোটা একদম দুর্দান্ত জিনিস, যেটা সবাই কিন্তু দেখতে পায় না। আর সেই জন্যই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখো, তোমরা
মাকে ভক্তি ভরে ডাকো, নিশ্চয়ই তোমাদেরও মনস্কামনা মা দূর থেকেই পূর্ণ করবেন, কাছে যাওয়ার দরকার পড়বে না। মাকে যদি ভক্তি ভরে ডাকা যায়, মা কিন্তু সব আশাই পূর্ণ করে, সব মনস্কামনাই পূর্ণ করেন। তো আমি অনেক কিছুই মাকে কি বলবো, মনস্কামনা যে ছিল সেগুলো মাকে প্রতি বছরই করে থাকি, মা পূর্ণও করেন। আর এই যে আমাদের দেখো মাকে পরানো হচ্ছে সোনার জিভ আর রূপোর জিভ একসাথে। আর আগে তো মুকুটটা দেখলে, তো সেটা পরানো হয়েছে সোনার মুকুট আর রূপোর মুকুট। মায়ের প্রতি বছরই কিছু না কিছু পরেই থাকে, এবছরও অনেক কিছু পড়েছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। আমি শুধু মায়ের ডাক পরানোটাই তোমাদের সাথে শেয়ার করলাম, যে মাকে কি অপরূপ সুন্দর লাগছে, আজকে কি সুন্দর সজ্জিত হয়েছেন মা। তো দেখে খুবই ভালো লাগছে। আমরা যেমন যে জিনিসটা পড়লে ভালো লাগবে, যে জিনিসটা পড়লে ভালো লাগবে না, সেটার যেমন বিচার আমরা করে থাকি, মাকেও কিন্তু আমরা সেরকমভাবেই সাজিয়ে থাকি, যে কোন জিনিসটা পড়লে মাকে খুব ভালো লাগবে আর কোন জিনিসটা পড়লে মাকে মানাবে না। তো যাই হোক, মায়ের রূপ তো অপরূপেই মা, তো মাকে সব রূপেই মাকে মানায়, সব জিনিসেই মাকে মানায়। তাও আমরা একটুখানি কীভাবে কেমনভাবে সাজালে মাকে আরও ভালো লাগবে, তো তারই ব্যবস্থা করে থাকেন আমাদের বাড়ির ছেলেরা। আর মেয়েরা তো চট করে মায়ের গায়ে হাত দিতে পারে না। তবে মাকে সাজানোর পরে মায়ের যে আরেকটা মূল জিনিস, যেটা মাকে না পরালে একদম অপূর্ণ থাকে, সেই জিনিসটা করার জন্য কিন্তু আমার দিদা এগিয়ে যান, বরাবরেরই এবছরও এগিয়ে যাবেন। তো ওই একটা জিনিস করার জন্য আমার দিদা মায়ের গায়ে হাত দিতে পারেন, বাকি আমরা কেউ মায়ের গায়ে এখন হাত দিতে পারি না। বাড়ির ছেলেরাই মাকে পুরোপুরিভাবে সাজিয়ে থাকেন। তো এটা একটা সৌভাগ্যের ব্যাপার, তাই না? আর আমরা খুবই গর্বিত যে আমরা এই বংশের মেয়ে, আর আমাদের বাড়ির বউরাও কিন্তু খুবই গর্বিত যে তারা এই বংশের বাড়ির বউ। কারণ কি বলো তো, কারণ মায়ের যে এই সেবা করাটা একটা ভাগ্যের ব্যাপার, সবারই দ্বারাই হয় না, বা সবাই সেই সুযোগটা পায় না। তো আমি যখন আইবুড়ো ছিলাম, আমার যখন বিয়ে হয়নি, তখন কিন্তু মায়ের মন্দির ধোয়া, মায়ের যাবতীয় যা কাজ, সেই কাজটা কিন্তু আমি করতাম। তো সেই সৌভাগ্য কিন্তু আমার হয়েছিল। সেই জন্যই বললাম যে আমরা অনেক ভাগ্যবান বা ভাগ্যবতী যে আমরা এই বংশের মেয়ে। নিজেকে খুবই গর্বিত মনে হয় যে এই বংশের মেয়ে হয়ে মায়ের কিছু কাজে আসতে পেরেছি। ঠিক আছে, তো মাকে দেখো এবার কিন্তু মায়ের নাকের নথটা পরানো হচ্ছে, সব কিছু পরানো কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা দেখেছো যে এখানে কত বড় বড় মালা মাকে পরানো হয়েছে, কারণ যদি একবার বেদিতে মা উঠে যান, তাহলে তারপরে কিন্তু আর আমাদের মালা পরানো সম্ভব হয়ে ওঠে না। তো সেই জন্য যখন মা এইখানে নিচে থাকেন, তখনই মাকে মালাগুলো পরিয়ে দেওয়া হয়। বাকি যে মালাগুলো আছে সেগুলো মায়ের চরণে অর্পণ করে দেওয়া হয়। আর এদিকে মুন্ডমালা, ডাক সবই তো আছে, তো তোমরা দেখতে পাবে মাকে কেমন লাগছে। আর এই দেখো, যে কথাটা বলছিলাম যেটার জন্য মা একদম অপূর্ণ, সেটা হচ্ছে সিঁদুর। এই সিঁদুরটা কিন্তু আমার এই দিদা প্রতি বছর মাকে মাথায় স্মৃতিতে দিয়ে থাকেন। তো এবছরও তার কোনো কমতি হলো না, মায়ের মাথায় সিঁদুর চেপে গেল। এবার কিন্তু মা পুরোপুরিভাবে সজ্জিত। আমাদের কেমন লাগছে আমাদের মাকে অবশ্যই জানাবে। আর সবাই প্রার্থনা করো, সবারই যা যা মনস্কামনা আছে সবই মায়ের কাছে বলো, অবশ্যই মা পূর্ণ করবেন। আর এখানে সবাই বাড়ির ছেলেরা মিলে মায়ের পাটা ধরে মাকে বেদিতে তুলছেন। তো এবছর একটু মূর্তিটা যেহেতু বড় হয়েছে, ভারী হয়েছে, তাই একটুখানি সবাই সাবধানে তুলছেন, যাতে মায়ের কোনো অঙ্গহানি না হয়, কারণ অঙ্গহানি হলে তো বিশাল একটা বড় বিপদ। সেই জন্য মাকে তুলে এবার বেদিতে স্থাপন করা চলছে। আর দেখো কেমনভাবে স্থাপন করা চলছে। তো বন্ধুরা, মাকে বেদিতে স্থাপন করা হয়ে গেল। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই জানাবে। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে।